প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক। ডক্টর ইউনূস সরকারের 1 মাস, রাষ্ট্র সংস্কারে কয়েকটি সাহসী সিদ্ধান্ত, ঘটতে শুরু করেছে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। স্বাভাবিক হয়ে আসছে পোশাক শিল্প কারখানা, সব মিলিয়ে বন্ধ রয়েছে 44টি কারখানা। যৌথ অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের নামে ফেলে রাখা হয়েছে 1 যুগ। চার্জশিট দাখিলের সময় পিছিয়েছে 111 বার। র্যাবের কাছ থেকে নিয়ে অন্য সংস্থা দিয়ে তদন্ত করানোর দাবি সাগর রুনি হত্যা মামলা। বাংলাদেশ প্রতিদিন। আবাসন শিল্পে বিপর্যয়, ঝুঁকিতে 458 উপখাত। স্বরাষ্ট্র উপদেষ্টা, হেলানির মতো হত্যা আর দেখতে চায় না সরকার। অর্থ উপদেষ্টা, বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেবেন ডিসিরা। আহতদের দেখতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা। মানব জমিন। গণভবন পরিদর্শনে 3 উপদেষ্টা, জাদুঘর স্থাপনে দ্রুত কমিটি। মুক্ত খালেদা জিয়ার দিন কাটছে যেভাবে। কালের কণ্ঠ। ডলার সংকটে দিশা অফশোর ব্যাংকিং, প্রবাসীদের সঞ্চয়ের আধার। 8 মুদ্রায় আমানত রাখার সুযোগ, প্রবাসীরা বিনিয়োগের বড় শক্তি। আমাদের সময়। বহুমুখী চ্যালেঞ্জে পথ চলা, পুনরুদ্ধারের পথে গতিহারা অর্থনীতি। অন্তর্বর্তী সরকারের 1 মাস, শিক্ষা খাতে স্থিতিশীলতা ফেরেনি। 8 ব্যক্তি প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে 320 কোটি টাকা। বেক্সিমকোর শেয়ারে কারসাজি, দীর্ঘদিন হিমঘরে তদন্ত প্রতিবেদন। জাতীয় সঙ্গীত ইস্যুতে ধর্ম উপদেষ্টা, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না সরকার। আজকের পত্রিকা। 1000 কোটি টাকা গচ্চা, নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ। মার্চে পুরোদমে চালু হতে পারে 3য় টার্মিনাল, শাহজালাল বিমানবন্দর। রাজধানীতে মধ্যরাতে ব্যাংক ডাকাতির চেষ্টা, এক্সিম ব্যাংক। যায় দিন। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি। 15 বছর পর মুখ খুললেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ। মিয়ানমারের মুংডুতে তীব্র হচ্ছে সংঘাত, বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। কালবেলা। কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার, টাকা নিয়ে রোহিঙ্গা ঢোকাচ্ছে দালালরা। প্রতিদিনের বাংলাদেশ। নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রার 1 মাস, পথ দুর্গম, কাজ চলমান। খবরের কাগজ। রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি মেরামত অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। নড়ে চড়ে বসছে প্রশাসন। আলোকিত বাংলাদেশ। ভয়ঙ্কর রূপে ফিরছে এডিস। সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না বিজেপিকে স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন, ডক্টর ইউনূস মোদির বৈঠকের সম্ভাবনা। দৈনিক সংগ্রাম। 1.5 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধার ভাতার নামে বিপুল অর্থ লুট, উদ্ধারের এখনই সময়। করতোয়া। অন্তর্বর্তী সরকারের মাস পূর্তি আজ। সবচেয়ে বেশি আলোচনায় নির্বাচন, সাফল্য খেলাধুলায়। সারা দেশে 11 খুন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। লন্ডার্ড মানি রিট্রিভেবল, ব্যাংকার্স সে ইয়েস। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। শিরোনামগুলো দেখছিলাম। আজ আসলে প্রথমেই যেটি প্রধান শিরোনাম হিসেবে আমরা বললাম যে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 1 মাস পূর্তি এই 8 তারিখে। তো সেটিকে ঘিরে শিরোনাম করা হয়েছে। অগ্রগতির সংবাদ যেমন রয়েছে, কিছু সুনির্দিষ্ট পয়েন্টে সংস্কার কিংবা সংস্কারের সম্ভাবনার সুনির্দিষ্ট ইঙ্গিতের কথা বলা হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা চাহিদার কথাও। আমরা আলোচনা শুরু করতে চাই। গত মাসের
8 তারিখে এই সরকারটা শপথ নিয়েছিল। শপথ নেওয়ার আগে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। তার আগে 5 তারিখে আগের সরকারটি বিতাড়িত হয় ক্ষমতা থেকে এবং পালিয়ে ভারতে চলে যায় সেই প্রধানমন্ত্রী। তো খুব স্বাভাবিকভাবেই এই সরকারের প্রতিটি দিনই মানুষের মনে এক ধরনের হিসেব তৈরি করছে যে কতটুকু অগ্রগতি হলো, যে সম্ভাবনা, যে আকাঙ্ক্ষা মানুষের ভেতরে তৈরি হয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলি যে মানুষের ভেতরে একটা ম্যাজিক্যাল ধারণা তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে এসেছেন, তিনি কিছু ম্যাজিক দেখাবেন, সেই ম্যাজিক দিয়ে সব কিছুকে রাতারাতি পরিবর্তন করে ফেলবেন, এরকম একটা ধারণা মানুষের মনে আছে। সেই হিসেবে 1 মাস এখন একটা মূল্যায়ন করার ব্যাপার এসেছে। 1 মাসের মূল্যায়ন যদি আমরা করতে যাই তাহলে কয়েকটি জিনিস দেখব। গণমাধ্যম যেটা উল্লেখ করেছে, আমরা যদি আর্থিক খাতের জায়গাটা দেখি, যে আর্থিক খাত বিগত সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময় একদম মানে নৈরাজ্য বলতে যতটা বোঝায় ঠিক ততটাই বা তার চেয়ে আর একটু বেশি নৈরাজ্য ছিল। প্রতিদিন ব্যাংক থেকে জালিয়াতি করে ঋণ নিয়ে মানে টাকা পাচার করে দেওয়া হতো, প্রতিদিন এই ঘটনাগুলো ঘটত। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে আসার পরে ওই ব্যাংকিং খাতে জালিয়াতি করে অর্থ লোপাট করার ব্যাপারটা বন্ধ করা হয়েছে। এর বাইরে আরও যে সমস্ত ব্যাপার ছিল ব্যাংকিং খাতে, জোর করে ক্ষমতার সঙ্গে থেকে দখল করা হয়েছিল। যারা নিজেরা পরিচালক হয়েছিল, অর্থাৎ যে আত্মীয় পরিজন নিয়ে, নিজস্ব লোকজন নিয়ে এক একটা ব্যাংকের পরিচালক হয়েছিল, এই পরিচালকটা যেটা করেছিল একটা সিন্ডিকেট করেছিল। সেই সিন্ডিকেট, ধরুন একটি ব্যাংকের পরিচালকরা আরেকটি ব্যাংকের পরিচালকদের বিপুল অঙ্কের ঋণ দিয়ে দিত। আবার যে ব্যাংকটির পরিচালকরা ঋণ পেতেন তারা আবার তাদের নিয়ন্ত্রণাধীন ব্যাংক থেকে ওই পরিচালকদের ঋণ দিয়ে দিতেন। এর মধ্যে বড় বড় কিছু প্রতিষ্ঠান তো আছেই, এস আলম, বেক্সিমকো, এরকম প্রতিষ্ঠান তো আছেই। তো দায়িত্বে আসার পর থেকে এই জায়গাগুলো বন্ধ হয়েছে। কিন্তু মূল যে চ্যালেঞ্জ, মূল যে কথাটা আলোচনা, সেই আলোচনাটা হচ্ছে আর্থিক খাতের এই সাফল্য তো বুঝলাম, কিন্তু বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, পাচারের মোটামুটি একটা সংখ্যা বলা হয়, কিন্তু সঠিক সংখ্যাটা আমাদের হয়তো অজানা, এবং সেই সঠিক সংখ্যাটা হয়তো আরও বেশি। কিন্তু এই পাচারের অর্থটা কি হবে? আমরা এর আগেও বিভিন্ন সরকারের সময় তার আগের সরকারের পাচারের কথা শুনেছি, কিন্তু বাংলাদেশের এই বিপুল পরিমাণ পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব কি সম্ভব না? কোনো অর্থনীতিবিদ বলেন যে ফেরত আনা সম্ভব না, কেউ বলেন যে ফেরত আনা সম্ভব। এখন যারা দায়িত্বে আছেন তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে পাচার হওয়া অর্থ তারা শনাক্ত করার চেষ্টা করছেন, একটা টাস্ক ফোর্স গঠন করছেন, করে তারা ফেরত আনবেন। সত্যিই যদি তারা ফেরত আনতে পারেন, যা পাচার হয়েছে সেটা যদি ফেরত আনতে পারেন, সেটা যদি ফেরত না এনে যদি তার অর্ধেক ফেরত আনতে পারেন, সেটাও একটা খুব বড় কাজ হবে। এখন ওইটা আমরা দেখতে চাই যে এই অর্থটা পাচার আনা সম্ভব কি, পাচার করা টাকা ফেরত আনা সম্ভব কি সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে অনেক বড় কাজ দেখতে চাই। ব্যাংকাররা বলছেন যে এটা সম্ভব, তারা এটাই আশাবাদের কথা যে ব্যাংকাররা বলছেন সম্ভব। ব্যাংকাররা যদি বলেন সম্ভব, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো পথ আছে। এখন সেই পথটার জায়গাতে নিশ্চয়ই ডক্টর ইউনূস নিজে তার ইমেজকে কাজে লাগিয়ে যে সমস্ত দেশে পাচার হয়েছে সেই সমস্ত দেশ থেকে ফেরত আনার একটা চেষ্টা নিঃসন্দেহে করতে পারেন, এবং আমি মনে করি যে এটা যদি করা যায় বাংলাদেশের জন্য খুব ইতিবাচক একটি ব্যাপার ঘটবে। এটা তো আর্থিক সেক্টর গেল। আর যে অন্যান্য সেক্টর, এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার আগে এখন পর্যন্ত 800 মানুষকে হত্যা করা হয়েছে, এই তথ্য নিশ্চিত হওয়া গেছে, এবং ধারণা করা হয় যে এই সংখ্যা হয়তো 1000 ছাড়িয়ে যাবে। এই 1000 খানেক মানুষ হত্যার বিচার, 500-600 মানুষকে অন্ধ করে দেওয়ার বিচার, 200-300 মানুষকে হাত বা পা কাটা পঙ্গু করে দেওয়ার বিচার, কয়েক হাজার মানুষকে আহত করার বিচার, এই বিচারিক প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে সরকারকে। সরকারের মেয়াদ কতদিন আমরা জানি না, সরকার পুরোটা গুছিয়ে উঠতে কত সময় লাগবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্যে পুলিশ দিয়ে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে
যেভাবে গুলি বর্ষণ করে মানুষ হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডগুলোর বিচার হতে হবে, বিচার করতে হবে। শেখ হাসিনা যে বিতাড়িত হওয়ার বা পালিয়ে যাওয়ার আগে এইভাবে মানুষ হত্যা করে গেলেন, ডক্টর ইউনূস পিটিআই ভারতীয় সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করতে হবে। তিনি যে নৃশংসতা তৈরি করে গেছেন, যে নৃশংস আচরণ করে গেছেন, বাংলাদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য তার বিচার করাটা জরুরি। শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনা তার যে সহযোগী যে এক ধরনের মাস্তান পুলিশ বাহিনী তৈরি করেছিলেন, ওই যে হারুন বিপ্লব সরকাররা, তো এদের বিচার হওয়া দরকার বা বিচার হতে হবে। যারা গুলি করে মানুষ হত্যা করেছে তাদের বিচার হতে হবে, যারা হুকুম দিয়ে গুলি করিয়েছে তাদের বিচার হতে হবে। অর্থাৎ দলীয় মন্ত্রিসভার যারা এখন পলাতক আছেন, আত্মগোপনে আছেন, শেখ হাসিনা নিজে, পুলিশ বাহিনী, বিজিবির যারা গুলি করেছে, এই আওয়ামী লীগের যে সমস্ত সন্ত্রাসীদের হাতে পিস্তল রাইফেল তুলে দেওয়া হয়েছিল, শটগান তুলে দেওয়া হয়েছিল, সেগুলো তো একদিকে সেগুলো উদ্ধার করতে হবে, দ্বিতীয়ত কথা এদের বিচার করতে হবে। তো বর্তমান সরকারের, ডক্টর ইউনূস সরকারের সাফল্য বা ব্যর্থতা, যদি সাফল্যের কথা বলি তাহলে এই বিচারটা অবশ্যই তাকে করতে হবে, দৃশ্যমান করতে হবে, সামনে এগোতে হবে। কোনো কারণে যদি তারা এই বিচারটা করতে না পারেন তাহলে এটা ইতিহাসে একটা বড় রকমের ব্যর্থতা হিসেবে থাকবে। নিশ্চয়ই ডক্টর ইউনূসের সরকার এই ব্যর্থতা নিয়ে থাকতে চাইবেন না। এর বাইরে শিক্ষাঙ্গনে যে অস্থিরতা ছিল, জনপ্রশাসনে যে অস্থিরতা ছিল, বিচারালয়ে যে অস্থিরতা ছিল, এখন এই কাজগুলো শেখ হাসিনা ডক্টর ইউনূস সরকারের সম্পন্ন করতে হবে। এখন এই কাজগুলো তারা পুরোটা করতে পারবেন কিনা, সেই সময় পাবেন কিনা সেটা জানি না, কিন্তু তাদের কাজটা শুরু করতে হবে। তারা যদি কাজটা শুরু করতে পারেন, আমার ধারণা যে তারা সেটা শেষও করতে পারবেন। এখানে যে জায়গাটি আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে, ডক্টর ইউনূসের সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছে, সেটা কি 1 বছর, 2 বছর, 3 বছর, কোন সময় জানি না, কিন্তু তাদের কাছে বিশাল দায়িত্ব। সেই দায়িত্বটা যদি তাদেরকে পালন করতে হয় বা তাদেরকে দিয়ে যদি পালন করাতে হয়, তাহলে সারাক্ষণ তাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা যাবে না যে কতদিন থাকবেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি নির্বাচন দেন, এই কাজটা করা যাবে না। যদি তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার কথা বলা হয় তাহলে আর তিনি সংস্কার করতে পারবেন না। আর তিনি যদি সংস্কার করতে চান তাহলে তাকে সময় দিতে হবে। এখন এটা বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের যেটা দায়িত্ব, একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে হবে সরকারকে, যে আমরা এই কাজগুলো করতে চাই, এই কাজগুলো করার জন্য আমাদের এতদিন সময় দরকার। তারপরে গিয়ে জনগণের কাছে ছেড়ে দিতে হবে ডক্টর ইউনূসের সরকারের, যে এই কাজগুলো যদি করতে হয় তাহলে এই পরিমাণ সময় দরকার। এত তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করে এই সংস্কারটা হবে না, সময় লাগবে। তো যদি আমরা সংস্কার করতে চাই, যদি বাংলাদেশ সংস্কার করতে চায়, বাংলাদেশের মানুষ যদি মনে করে যে রাজনৈতিক সরকার এসে সংস্কার করবে না, তাহলে অবশ্যই তাদেরকে সময় দিতে হবে। এখন অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারবে না, 1/11 অভিজ্ঞতা আমাদের জানা আছে, ইত্যাদি ইত্যাদি কথা আলোচনা আছে। এই সব কথা সত্যি, কিন্তু একটি অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারবে না সেটা যেমন সত্য, একই রকমভাবে নির্বাচিত সরকার এসে একেবারে সব কিছু ঠিকঠাক করে ফেলবেন সেই সম্ভাবনাও কম। তো বহু বছর ধরে তো চেষ্টা করা হচ্ছে, যেহেতু রাজনীতিবিদরা সেই কাজগুলো করছেন না, তো এখন একটা সুযোগ পাওয়া গেছে। এই আন্দোলনের নিশ্চয়ই রাজনীতিবিদদের অংশগ্রহণ ছিল, কিন্তু মূল কাজটি তো করেছে শিক্ষার্থীরা। তো যেহেতু শিক্ষার্থীরা মূল কাজটি করেছে, তারা নিজেদের রক্ত দিয়ে এই গণঅভ্যুত্থানটিকে সফল করেছে, সেই সাফল্যের ফলস্বরূপ এই সরকার। সুতরাং আমি মনে করি যে এই সরকারকে যথাযথ সময় দেওয়া দরকার, এবং আমাদের গণমাধ্যম থেকে শুরু করে আমাদের বিভিন্ন পেশাজীবীরা এই যে তোষামোদের সংস্কৃতিতে ঢুকে গেছেন, যাদের যে কাজটা করার কথা সেই কাজটা না করে তারা এক ধরনের তোষামোদিতে মেতে ওঠেন। ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকার, ডক্টর ইউনূস নিজেও চাইবেন না একদল তোষামোদকারী তার চারপাশে সারাক্ষণ তোষামোদ করুক, আর যাদের এটা দেখার কথা গণমাধ্যম সহ তাদেরও সহযোগিতা করবে ভালো কথা, কিন্তু সহযোগিতা যেন তোষামোদে পরিণত না হয়। অর্থাৎ প্রতিবাদটা যেন জারি থাকে। প্রতিবাদ মানে কি? প্রতিবাদ মানে হচ্ছে যখন মনে করা হবে যে সরকার এই কাজটা ঠিক করছে না, তখন সেটার কথা বলতে হবে। ডক্টর ইউনূস নিজে কিন্তু বলেছেন
যে গণমাধ্যমের দায়িত্ব আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া, শুধরে দেয়া, এবং গণমাধ্যম তার মতো করে সংবাদ প্রকাশ করবে। আমি শুধু এই জায়গায় যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে এটা আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, অন্য উপদেষ্টারাও বলেছেন যে প্রকৃত সাংবাদিকতা যেটা এবং সমালোচনা সহ অনুসন্ধানী সাংবাদিকতা সবই থাকবে। সেই বাস্তবতায় এখন যা গণমাধ্যমের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা তুলনা করে যদি আপনি কিছু সুপারিশ বলেন। দেখেন, গণমাধ্যম, আমরা বহুদিন ধরে গণমাধ্যমের যে দায়িত্ব, আমরা সেই দায়িত্ব পালন করছি না। গণমাধ্যম বলতে গণমাধ্যমের বড় একটা অংশ, সেই দায়িত্ব পালন না করে আমরা সরকার যে ক্ষমতায় থাকে সেই সরকারের ভুল ত্রুটি ধরা, নির্মোহভাবে বিশ্লেষণ করা, আলোচনা করা, প্রশংসা করা এবং তার চেয়ে বেশি সমালোচনা করা। আমাদের গণমাধ্যমের বড় একটা অংশ বন্ধু সাংবাদিকতায় চলে গেছে, বড় একটা অংশ একটা তোষামোদী সাংবাদিকতায় করে গেছে। বিগত সরকারের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা, সম্পাদকরা প্রশ্ন করতে গিয়ে যে পরিমাণ ইমেজ হারিয়েছেন, যে পরিমাণ গণমাধ্যমের ক্ষতি করেছেন, এই ক্ষতি কিভাবে পোষানো যাবে সেটা একটা গবেষণার ব্যাপার। এখনকার যে গণমাধ্যম, এই যে পরিবর্তিত পরিস্থিতিতে যে গণমাধ্যম, সেই গণমাধ্যম যেন ওই পূর্বের ধারাবাহিকতায় তোষামোদী সাংবাদিকতার দিকে ঝুঁকে না যায়, প্রেসক্রাইব সাংবাদিকতার মধ্যে যেন ঢুকে না যায়। তারা যেন দেশের প্রকৃত সমস্যাটা খুঁজে বের করে দুটি কাজ। একটি হচ্ছে সরকার, বর্তমান সরকার যে কাজগুলো করবে সেই কাজগুলো যদি গণমাধ্যমের চোখে মনে হয় যে এই কাজগুলো ঠিক হচ্ছে না, সেটা চিহ্নিত করে বলা যে এই কাজটা এই কারণে করা ঠিক না, এটা একটি ব্যাপার। আরেকটি ব্যাপার, সরকারের দৃষ্টি এড়িয়ে যাওয়া বহু বিষয় আছে, গণমাধ্যমের দায়িত্ব সেই সমস্ত বিষয় খুঁজে বের করে সামনে আনা। কিন্তু একটি সরকার একটা কাজ করবে আর সেই কাজের প্রশংসা করার জন্য একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করে এটাকে তোষামোদী বা তল্পিবাহক সাংবাদিকতায় নিয়ে যাবে, যেটা বিগত সরকারের সময় গণমাধ্যমের বড় একটা অংশ নিয়েছিল। এই সাংবাদিকতায় শুধু বর্তমান সরকার নয়, বর্তমান তো দলীয় সরকার নয়, এই সরকার সেটা চাইবেন না, ডক্টর ইউনূস সেটা চাইবেন না। কিন্তু দলীয় সরকার যখন ক্ষমতায় আসবেন, সেটা 1 বছর 2 বছর 3 বছর যখনই হোক, দলীয় সরকার যখন ক্ষমতায় আসবেন তখন এসে সেটা তাদের চাওয়া থাকতে পারে। কিন্তু আমরা গণমাধ্যমে যে ভুল আমরা গত 15 বছর ধরে করেছি, সেই ভুল যদি এখন সংশোধন করে নেই সেটা তাহলে উত্তম সময়। আমাদের উচিত এই উত্তম সময়ে গণমানুষের, মানে জনমানুষের সাংবাদিকতা করা, জনমানুষের স্বার্থ দেখা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দেশের স্বার্থ দেখা, একটা নির্দিষ্ট সরকারের স্বার্থ দেখা নয়। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা সব দলের সরকার, গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে সব দল মতের মানুষ, সেই হিসেবে আওয়ামী লীগ ছাড়া এটা সব দল মতের মানুষের সরকার। সুতরাং সেই সরকারকে সমর্থন জানানো এবং সরকারের সামনে যে কাজগুলো করার দরকার সেগুলো তুলে ধরাটা দায়িত্ব। কিন্তু রাজনৈতিক সরকার যখন আসবে তখন যেন আমরা ওই যে একদল বিএনপি, একদল আওয়ামী লীগ, একদল অমুক দল, এই রকম হয়ে না যে আমরা যেন সাংবাদিক থাকি, আমরা যেন দলীয় সিল গায়ে বহন না করি। এটা খুব কঠিন। আমরা যেভাবে বিভাজিত হয়েছি, যেভাবে আমরা দলীয় সিল গায়ে লাগিয়েছি, এটা এখান থেকে উত্তরণ ঘটা সম্ভব কি সম্ভব না জানি না। আমাদের কথা অনুযায়ী কেউ চলবেন না, কিন্তু আমরা শুধু আমাদের প্রত্যাশার কথাটা বলতে পারি। এক্ষেত্রে আমি শুধু আরেকটু যোগ করি, যারা গণমাধ্যম বিশ্লেষণ করেন তাদের অনেকেই বলেন যে সাংবাদিকতা অনেক ক্ষেত্রে প্রোটোকল সাংবাদিকতায় পরিণত হয়, অর্থাৎ যারা ক্ষমতায় থাকেন, সমাজের উপরিতলে থাকেন, তাদের কথাগুলো সমাজের সাধারণ মানুষের স্তরে ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষের কণ্ঠ তুলে ধরার যে প্রবণতা সেটি অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে বা আনুপাতিক হারে তা কম দেখা যায়। এইটি থেকে উত্তরণের জন্য আপনি যদি এটা থেকে উত্তরণের জন্য ধরেন আমরা ধরে নিয়েছি যে গণমাধ্যমে আমরা যেটা লিখব, টেলিভিশনে আমরা যেটা দেখাবো, মানুষ সেটা দেখতে বাধ্য। এটা আমাদের একটা ভুল ধারণা। আপনি যদি মনে করেন যে দিনের আলোকে আপনি বলবেন রাত, আর মনে করেন যে দর্শক আপনার টেলিভিশনের সামনে বসে দেখবেন, এই ধারণা করাটা ভুল। মানুষ আপনার টেলিভিশন দেখবেন আপনি যদি সত্য না বলেন, আপনি যদি সত্য সংবাদ প্রকাশ না করেন, আপনি যদি নির্মোহভাবে সমালোচনা না করেন, আপনি যদি নির্মোহভাবে প্রশংসা না করেন, তাহলে মানুষ আপনার টেলিভিশন দেখবে না, আপনার পত্রিকা পড়বে না। এই যে দেখবে না এবং পড়বে না,
তখন মানুষের ভেতরে এখন অন্য দেশের সংবাদ দেখার ক্ষেত্রে, বাংলা ভাষার বা অন্য ভাষার সংবাদ দেখার ক্ষেত্রে বিদেশি গণমাধ্যমের উপরে নির্ভরশীলতা বাড়ে। আমরা গত 15 বছরে গণমাধ্যমের অনেক ক্ষতি গণমাধ্যম নিজে করেছে। সরকারের একটা পরিকল্পনা ছিল গণমাধ্যমকে রুগ্ন করে দেয়া। গণমাধ্যমকে রুগ্ন করে দেয়া, সাংবাদিক বা সংবাদকর্মীরা পত্রিকা থেকে বেতন পাবে না, কিন্তু দুস্থ সাংবাদিকদের জন্য একটা ফান্ড গঠন করা হবে, সেখান থেকে 50,000 টাকা একজন সাংবাদিককে বছরে দেয়া হবে, সেইটা ফলাও করে প্রচার করা হবে। আমাদের এই সাংবাদিক নেতারা এই কাজটা করেছেন, এই মহা অপরাধ করেছেন আমাদের সাংবাদিক নেতারা। সাংবাদিকদের সাধারণ জনমানুষের সামনে মানে কি বলবো, মানে চরিত্র হনন করেছেন। সারা বছর একজন সাংবাদিক বেতন পান না, সেই সাংবাদিকের জন্যে আপনারা একটা ফান্ড গঠন করেছেন, বছর শেষে গিয়ে 1 লাখ টাকা, 50,000 টাকা, 80,000 টাকা দেন, আর সেটা টেলিভিশনে ফলাও করে দেখান যে এই দেখেন সাংবাদিক কল্যাণ, অর্থাৎ দুস্থ সাংবাদিক, সে বেতন পায় না, না খেয়ে থাকে, তার জন্য আমি সাংবাদিকতার টাকা দেওয়ার ব্যবস্থা করলাম। এটা আমাদের সাংবাদিক নেতাদের একটা মহা অপরাধ, এই অপরাধের বিচার হওয়া উচিত। এবার আরেকটি শিরোনামে আমরা যাই, এটিও খুব গুরুত্বের সঙ্গে এসছে। গণভবন পরিদর্শন করেছেন 3 জন উপদেষ্টা এবং সেখানে যে জুলাই স্মৃতি জাদুঘর, জুলাইয়ের গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বানানোর পরিকল্পনার কথা তো আমরা আগেই শুনেছি। আমি এই প্রস্তাবটাকে সমর্থন করি এই কারণে যে গণভবন আমাদের খুব বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গণভবনের একটা ঐতিহ্য সম্পৃক্ত, কিন্তু সেই গণভবনকে গত 15 বছর যেভাবে সরকার প্রধান যেভাবে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন, এই গণভবনের মানসম্মান খুইয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন, এটা একটা। দ্বিতীয় কথা, ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করেছে তখন গণভবনকে হেডকোয়ার্টার বানিয়ে সেখান থেকে নির্দেশনা দিয়ে মানুষ খুন করানো হয়েছে, মানুষের উপরে নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মানুষকে তুলে নেওয়া হয়েছে, মানুষকে গুম করা হয়েছে এই গণভবন থেকে। মানুষের রক্তে যখন ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে, ওই গণভবনের টেলিভিশনে দেখে তখন কমান্ড করা হয়েছে কোথায় কোথায় গুলি করতে হবে, কোথায় কিভাবে মানুষ মারতে হবে। এই গণভবন, এই কারণে এই গণভবনকে যখন শিক্ষার্থীদের প্রতিনিধিরা যখন দাবি তুলেছেন যে এটাকে আমরা জাদুঘরে পরিণত করব, জুলাই স্মৃতি জাদুঘর, ছাত্র জনতার রক্তের যে ইতিহাস, সেই রক্ত নিপীড়নের যে ইতিহাস, সেটাকে এখানে সংরক্ষণ করা হবে। আমি প্রথমত কথা আমি এটাকে সমর্থন করি এই কারণে, এটাকে একটা জাদুঘর বানানো হোক, সত্যিকার অর্থেই একটা জাদুঘরের রূপ দেয়া হোক। বাংলাদেশের যে নিপীড়ন নির্যাতনের ইতিহাস, সেই নিপীড়ন নির্যাতনের ইতিহাসটা সেখানে স্থান পাক, মানুষ দেখুক যে নিপীড়ন করলে একটা শাসকের পরিণতি কি হয় এবং এই শাসকটা কোন প্রক্রিয়াতে দেশের মানুষকে নিপীড়ন করেছিল, এটা একটা। আরেকটা ব্যাপার, বাংলাদেশ একটা গরিব দেশ, গরিব দেশের একজন শাসকের, গরিব দেশের একজন প্রধানমন্ত্রীর এই রকম রাজকীয় জীবনযাপন করার কোনো দরকার নাই, এত রাজকীয় একটা বাসভবন তার থাকার কোনো দরকার নেই। বাংলাদেশ গরিব দেশ, এদেশের সব মানুষের এখনও ঘর নাই, এদেশের বহু মানুষ এখনও গৃহহীন, এদেশের বহু মানুষ এখনও 3 বেলা ঠিকমতো খেতে পারে না। সুতরাং সেই দেশের প্রধানমন্ত্রী 8-10 জন মানুষের মতো একটা ছোট বাড়িতেই থাকবেন, এটাই স্বাভাবিক হওয়ার কথা। অথবা বঙ্গভবনের মতো যে বিশাল স্থাপনা আছে, এই বঙ্গভবনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাসস্থান হতে পারে, একই জায়গাতে 2 জন থাকতে পারে আলাদা আলাদা জায়গাতে। এত বড় এত রাজকীয় জায়গার থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে, এই রাজরাজাদের অবস্থান নিয়ে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুতরাং যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে এটাকে সমর্থন করি এবং আমি মনে করি জাদুঘর বানানোর জন্য যে ধরনের মানুষকে সঙ্গে সম্পৃক্ত করা দরকার, যে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা দরকার, তাদেরকে সম্পৃক্ত করে যেন জাদুঘরটি বানানো হয়। অনেক অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।